অমল এবং রিনা দুজনই একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। রিনা মাঝে মধ্যে অমলদের বাড়িতে যেত। তারা দুজনেই সেই স্কুল লাইফের বন্ধু ছিল। রিনা বেশিরভাগ সময় অমলদের বাড়িতে এসে পড়াশোনা করত। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব থাকে। অমল এখন একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে মাত্র 12,000 টাকার বিনিময়ে চাকরি করে। কিন্তু অমলের যখন অফিস ছুটি থাকে তখন রিনা তাদের বাড়িতে আসে আর দুজনে মিলে সারাদিন আড্ডা দেয়। এমনই একদিন রবিবার সকালে রিনা ঘুম থেকে উঠে সোজা অমলদের বাড়িতে চলে আসে। কাকিমা, অমল ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুমাচ্ছে? কতবার ফোন করলাম ধরলো না তো। না না, উঠে পড়েছে। ওকে আসলে একটু বাজারে পাঠিয়েছি। তুমি কিন্তু খুব ভালো সময়েই এসেছো রিনা। তোমার সঙ্গে একটু আলাদাভাবে আমি কথা বলতে চাই। আসলে আমার ছেলে তো এখন চাকরি করছে, তাই আমি কিন্তু এবার ওর বিয়েটা দিতে চাই। বৌমা হিসেবে তোমাকে আমার খুব পছন্দ, আর আমি এটাও জানি তুমি অমলকে পছন্দ করো। তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি। আরে কাকিমা, এসব কি বলছেন? আমি আর অমল শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি ওর বন্ধুর চেয়ে বেশি কিছু নই। আর তাছাড়া আমি কিন্তু সরকারি চাকরিওয়ালা ছেলেকেই বিয়ে করব। আমার বাবা মা আমার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছে। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। খারাপ ভাববেন না, আসলে ও তো খুব বেশি টাকা মাহিনা পায় না। আমার তো মাসে মাসে হাত খরচা অনেক বেশি, তাই ও কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারবে না। রিনার মুখে এরকম কথা শুনে বিদিশা দেবীর খুবই খারাপ লাগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি হয়তো ভুল বুঝেছি। সব মেয়েদেরই তো নিজেদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অমলকে পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আমি তাহলে অমলের জন্য এবার অন্য মেয়ে দেখব। খুব তাড়াতাড়ি আমি অমলের বিয়ে দিতে চাই। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কেটে যায়। এরই মধ্যে বিদিশা দেবী অমলের জন্য খুব ভালো একটা সুন্দর দেখে মেয়েকে পছন্দ করে। অদিতি দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই সে সংস্কারী এবং স্মার্ট ছিল। অমল এবং অদিতিও একে অপরকে পছন্দ করে, তাই তাদের বিয়ের ডেট পাকা করে ফেলা হয়। অমল তার বিয়েতে নিজের বান্ধবী রিনাকেও নিমন্ত্রণ করে। বিয়ের দিন অদিতি খুব সুন্দর দামি লেহেঙ্গা পরে এবং ব্রাইডাল মেকআপ করে। তাকে দেখতে একেবারে অপ্সরা সুন্দরী বলে মনে হয়। অন্যদিকে রিনাও লেহেঙ্গা পরে এবং পার্লার থেকে খুব সুন্দর করে মেকআপ করে অমলের বিয়েতে আসে। কিরে অমল, বিয়ে হতে না হতে বউয়ের আঁচলের তলায় লুকিয়ে পড়ছিস কেন? আমাকে তো পাত্তাই দিচ্ছিস না। কোথায় নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরবি তা নয়। আর এই যে মিসেস অদিতি, তোমাকে বলছি, আমি যদি অমলকে রিজেক্ট না করতাম তাহলে কিন্তু আজকে অমলের পাশে আমি বসে থাকতাম। তোমাদের বিয়েটা হচ্ছে শুধুমাত্র আমার জন্যই। এরকম কথা শুনে অদিতির খুব রাগ হলেও সে খুবই স্মার্টলি উত্তর দেয়, স্বপ্ন দেখা কোনো খারাপ জিনিস নয়। অনেক জিনিস আছে মানুষ যেগুলো বাস্তবে চাইলেও পাবে না, তাই তারা সবসময় সেগুলো নিয়ে স্বপ্ন দেখে। তোমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তবে দিবা স্বপ্ন কিন্তু ভালো নয়। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ অমলকে রিজেক্ট করার জন্য। তা না হলে আমি এত ভালো একজন হাজবেন্ড পেতাম না। অদিতির মুখে এমন কথা শুনে রিনা একেবারে রেগে বোম হয়ে যায়। অমল, তোর বউ কিন্তু বড্ড বকছে। কাকিমা, আপনি বলেছিলেন না আপনার হবু বৌমা নাকি খুবই সংস্কারী? এটা কিন্তু একদমই আপনার ভ্রান্ত ধারণা। এই মেয়ের ভীষণ চোপা। দেখবেন সারা জীবন আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। রিনা এগুলো রাগের বশে বললেও অমল এবং তার মা বিষয়টাকে মজার ছলেই নেয়, কারণ রিনা সবসময় এরকম ভাবেই অমলের সঙ্গে ইয়ার্কি মজা করে। আমার মনে হচ্ছে তোর ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য তুই ভুলভাল বকছিস। যা তাড়াতাড়ি খাবার জায়গায় চলে যা, অনেক কিছু আইটেম হয়েছে, একেবারে কবজি ডুবিয়ে খেয়ে নে। আমি একা একা খাবো না, তুই আমার সঙ্গে চল, আমরা দুজনে একসাথে বসে খাবো। আমরা তো যে কোনো বিয়ে বাড়িতে দুজনে পাশাপাশি বসেই খাবার খাই। রিনা, অন্য বিয়ে বাড়ির ব্যাপার আলাদা ছিল, কিন্তু আজকে তোমার বন্ধুর বিয়ে। আজকে আমরা বড় বউ একসঙ্গে বসে খাবার খাবো, কারণ খাবার খাওয়ার সময় আমাদের একটা ফটো সেশনের পর্ব বাকি আছে। অমলের পরিবারের সবাইকেই তো তুমি চেনো, কারো সাথে বসে একটা খেয়ে নাও। অদিতিকে এরকম ফটফট করে জবাব দিতে দেখে রিনার ভীষণই রাগ হয়, আর সে তখনই স্টেজ থেকে নেমে চলে যায়। দূর থেকে সে অমল এবং অদিতিকে শুধুই দেখতে থাকে। অদিতির মুখের হাসি দেখে মনে মনে তার খুবই রাগ হয়। কিছুক্ষণ পর সে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালবেলা অদিতি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং নিজের স্বামীর জন্য ও শাশুড়ি মায়ের জন্য রান্নাবান্নাও করে।
বাবা, বৌমা, তোমার তো কালকেই বিয়ে হলো আর তুমি আজ থেকেই সংসার সামলানো শুরু করে দিয়েছো। সকালবেলা ঘুম থেকে উঠে একা একা বাড়ির কাজ করলে, রান্না বান্না করলে। বাহ, খাবারগুলো থেকেও তো দারুণ গন্ধ বেরোচ্ছে। দাও দাও, তাড়াতাড়ি খাবার দাও। আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমার। আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ আপনার বৌমা এসে গেছে। এই বলে অদিতি অমল এবং তার মাকে খাবার পরিবেশন করতে শুরু করে। ঠিক এমন সময় রিনাও সেখানে এসে হাজির হয়। এই যে মিসেস অদিতি, আমার জন্য এক প্লেট খাবার সার্ভ করো, খুব খিদে পেয়েছে। কিরে অমল, কালকে তোকে একটা রিল ভিডিও পাঠিয়েছিলাম, তুই এখনো পর্যন্ত সিন করলি না কেন? বউয়ের সঙ্গে খুব ব্যস্ত ছিলি বুঝি? বুঝতে পারছিস না, নতুন নতুন তো বিয়ে হয়েছে, এখন কি বউকে একটু সময় না দিলে হবে? বাই দ্য ওয়ে, তুইও তাড়াতাড়ি খেতে বসে পড়। অদিতি, রিনাকেও খাবার দাও। সকালবেলা ঘুম থেকে উঠেই রিনাকে সেখানে আসতে দেখে অদিতি অবাক হলেও সে কিছু বলে না, বরং সে রিনাকেও খাবার পরিবেশন করে। অদিতির হাতে রান্না করা খাবার খেতে খুবই সুস্বাদু হলেও রিনা সেই খাবারের দুর্নাম করতে শুরু করে। এ বাবা অমল, তোর বউ তো দেখছি রান্না বান্না করতেই পারে না। আমি তো এর চেয়ে অনেক ভালো রান্না করতে পারি। এই খাবারগুলো খেয়ে মনে হচ্ছে আমি যেন হাসপাতালের খাবার খাচ্ছি। ইস, কি বাজে! তুই কিভাবে খাচ্ছিস বলতো? কোথায়, খাবারগুলো খেতে তো খুব ভালো হয়েছে। আমার আর মায়ের তো খুবই ভালো লাগছে খেতে, তাই না মা? রিনা, তুমি একটা কাজ করো, তুমি প্রত্যেকদিন হাসপাতালে গিয়ে হাসপাতালের খাবার খাওয়া বন্ধ করে দাও। তাহলে দেখবে বাড়ির বানানো খাবার খেয়ে তোমার হাসপাতালের খাবার বলে আর মনে হবে না। আর তুমি যখন বলছো তুমি আমার চেয়েও ভালো রান্না করতে পারো, তাহলে তুমি বরং আজকে দুপুরে আমাদেরকে রান্না করে খাওয়াও। ডিসগাস্টিং! অমল, তুই কিভাবে তোর বউকে সহ্য করছিস? এত পটর পটর করে কথার উত্তর দেয়, আমার তো একদমই ভালো লাগে না। সবকিছুতেই যেন তোর বউটা বড্ড বেশি বাড়াবাড়ি করে। ওকে, আমি আর কিছু খাবো না, আমি চললাম। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। তোমার বান্ধবীর মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ছোট ছোট কারণে রাগ করে চলে যায়। তাছাড়া ও যে আজকে আমাদের বাড়িতে খেতে আসবে, ও কি আমাদের আগে জানিয়েছিল? না জানিয়ে এভাবে হুট করে কারোর বাড়িতে চলে এলো, তারপর আমাদের বিয়ের পরের দিনই। না না দিদি, আসলে আমাদের বিয়ের আগেও রিনা আমাদের বাড়িতে আসতো, আর আমরা ছোটবেলার বন্ধু। আর ওদের বাড়িও আমাদের বাড়ি থেকে খুবই কাছেই। মাও কিন্তু রিনাকে খুব ভালোবাসে। মেয়েটা কথায় কথায় রেগে গেলে ওর মনটা কিন্তু খুব ভালো, তবে কদিন ধরেও আমাদের উপর খুব রেগে আছে। আজকেও রাগটা ভাঙাতে হবে। অমলের মুখে এমন কথা শুনে অদিতির রাগ হয়, কিন্তু সে নিজের রাগ প্রকাশ করতে পারে না। এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে। এরই মধ্যে অমল খুব ভালো একটা সরকারি দপ্তরে চাকরি পেয়ে যায়। তার মাসিক মাহিনা এখন ৮০,০০০ টাকা। রিনা যখন এরকম খবর পায়, তখন সে একেবারে আকাশ থেকে পড়ে আর সে কপাল চাপড়াতে শুরু করে। হায় রে, আমি কি ভুল করলাম! আমি যদি অমলকে বিয়ে করতাম তাহলে তোমার লাইফ একেবারে সেট হয়ে যেত। বিয়ের মাত্র ৪-৫ দিনের মধ্যেই অমল সরকারি চাকরি পেয়ে গেল। ওই অদিতির ভাগ্য ভীষণই ভালো। এখন সারা জীবন অদিতি আয়েশ করবে আর আমি সেটা দেখতে থাকবো? না না, আমাকে যে করেই হোক অদিতি আর অমলের সম্পর্কটা ভেঙে দিতেই হবে, তাহলে আমি আবার আমার অমলকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারবো। এই বলে রিনা দোকান থেকে মিষ্টি কিনে অমলের বাড়িতে চলে যায়। কংগ্রেচুলেশন অমল, আমি জানতাম একদিন তুই জীবনে নিশ্চয়ই সফল হবি। আমি তোর জন্য উপরওয়ালার কাছে অনেক প্রার্থনা করেছি, উপরওয়ালা আমার প্রার্থনা স্বীকার করেছে। হ্যাঁ রিনা, আমরা সবাই তো উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু আমার বৌমা অমলের জন্য ভীষণই লাকি। বাড়িতে পা দিতে না দিতেই অমলের জীবনের চাকা একেবারে পাল্টে গেল। আমার বৌমা একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। দেখুন কাকিমা, এই ধরনের কুসংস্কারের কথা বলবেন না। অদিতির জায়গায় যদি আমিও এই বাড়িতে বিয়ে করে আসতাম, তখনও কিন্তু অমল চাকরিটা পেয়ে যেত। অমল শুধুমাত্র ট্যালেন্টের জন্যই চাকরিটা পেয়েছে, এছাড়া কিছু নয়। বাই দ্য ওয়ে অমল, তুই চাকরি পেয়েছিস, আজকে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। চল আমার সাথে, চল বলছি। এই বলে রিনা জোর করে অমলের হাত ধরে নিয়ে চলে যায়। তারা দুজনে একটা বড় রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে। অন্যদিকে আজকে যেহেতু অমল সরকারি চাকরি পায়, তাই অদিতি নিজে হাতে অনেক রকমের খাবার দাবার রান্না করে। কিন্তু অমল সেদিন বাড়িতে ফিরে আসার পর কোনো খাবারই খেতে চায় না। সরি অদিতি, আসলে আমি আর রিনা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি। দুজনে গল্প করতে করতে অনেক কিছু খেয়ে নিয়েছি। আমার পেটে একদমই জায়গা নেই, তুমি খাবারগুলো ফ্রিজে রেখে দাও। এই বলে অমল খাবার না খেয়েই ঘরে চলে যায়। কিন্তু অদিতির চোখে জল চলে আসে।
এখন তার মনে হয় অমল নিজের স্ত্রীর তুলনায় বান্ধবীকেই বেশি প্রাধান্য দেয়। এমনকি রিনা এখন ঘন ঘন অমলকে ফোন করে। বেশিরভাগ সময় অদিতি অমলকে রিনার সাথেই ফোনে কথা বলতে দেখতে পায়। তার উপর রিনা এখন প্রত্যেক দিনই অমলদের বাড়িতে আসে। অমল এবং রিনার এরকম সম্পর্ক অদিতি কিছুতেই মেনে নিতে পারে না। শুধু তাই নয়, রিনা সবসময় সেই বাড়িতে এসে অমল এবং অদিতির মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু অদিতি যেহেতু খুবই বুদ্ধিমান, তাই সে কখনোই নিজের সংসারে অশান্তি করতে চায় না। দেখো অমল, রিনা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। তুমি এখন ম্যারিড, বিয়ের পর নিজের বান্ধবীকে এত বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমার ওয়াইফ। তুমি রিনার উপর হিংসা করছো কেন? আমার আর রিনার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমরা শুধু একে অপরের বেস্ট ফ্রেন্ড। বিয়ে হয়ে গেছে বলে আমি যে ওর সঙ্গে বন্ধুত্ব রাখবো না এমনটা তো নয়। আর তুমি কিন্তু সবসময় উল্টোপাল্টা কথা শোনাবে না বলে দিলাম। অমলের মুখে এমন কথা শুনে অদিতি আর কিছুতেই মেনে নিতে পারে না। আসলে রিনা এখন সবসময় অমলের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। সে শুধু অদিতির নামে অমলকে আজে বাজে কথা বলে। তাই অমল এখন অদিতিকে উল্টোপাল্টা কথা বলতেও দ্বিধাবোধ করে না। কিন্তু অদিতি এবার অমলকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে। পরের দিনই অদিতি তার এক ছেলে বন্ধুকে বাড়িতে ডেকে নেয়। বাড়িতে ডেকে সে নিজে হাতে রান্না করে রাহুলকে খাবার খেতে দেয়। কি হলো দিদি, এই ছেলেটা কে? তোমার বাপের বাড়ি থেকে অতিথি আসবে, তুমি তো আমাদের বলনি। না না, আমার বাপের বাড়ির অতিথি নয়। আসলে রাহুল তো আমার বেস্ট ফ্রেন্ড। রাহুল অনেকদিন ধরে বিদেশে ছিল, তাই এতদিন পর্যন্ত আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো না। রাহুল আর বিদেশে ফিরে যাবে না, ও এখন এখানেই থাকবে। তাই ওকে বলেছি ওর যখন ইচ্ছা হবে ও আমাদের বাড়িতে চলে আসতে পারে। আমরা দুজনে এবার সবসময় একসাথে আড্ডা দেব। বিয়ে হয়ে গেছে বলে যে আমরা নিজেদের ফ্রেন্ডশিপ ভেঙে দেব, তা কি করে হতে পারে বলো তো? তোমার আর রিনার ফ্রেন্ডশিপ দেখে আমার মনে হলো আমারও রাহুলের সঙ্গে বন্ধুত্ব ভাঙা উচিত নয়। কিরে রাহুল, কি হলো? তুই খাচ্ছিস না কেন? খা না। অদিতির কথা শুনে অমলের খুবই রাগ হয়। তাই অমল খাবার না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাহুল যাতে সেই বাড়িতে আর আসতে না পারে, তাই সেদিনই অমল অদিতির সাথে কথা বলে। দেখো অদিতি, আমি আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি। রিনাকে সবসময় বাড়িতে নিয়ে আসা, ওর সঙ্গে সময় কাটানো, এগুলো করা আমার মোটেই উচিত হয়নি। আমি বুঝতে পারছি তুমি আমাদের ভুল ধরানোর জন্য রাহুলকে এই বাড়িতে ডেকেছো। তুমি দয়া করে আর তোমার কোনো ছেলে বন্ধুকে এই বাড়িতে ডেকো না। আর আমিও কথা দিচ্ছি আমি রিনাকে এই বাড়িতে আসতে বারণ করে দেবো। দূর থেকে ওদের সঙ্গে যতটা বন্ধুত্ব রাখা সম্ভব আমি সেটাই করবো। কেননা আমি চাই না তোমার আর আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। এই কথা শুনে অদিতি খুবই খুশি হয়। সেদিন থেকে অমল রিনাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। কারণ অমল খুব ভালো মতোই বুঝতে পারে রিনার জন্য তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। অন্যদিকে কয়েকদিনের মধ্যে রিনারও বিয়ের সম্বন্ধ আসে। তাই রিনার বাবা মা জোর করে রিনার বিয়ে দিয়ে দেয়। তাই রিনা এবার অমলের পেছন ছেড়ে দিয়ে শঙ্করকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর এদিকে অদিতি এবং অমল হাসি খুশি বসবাস করতে থাকে। বৌদি, আমাদের কলেজ থেকে পরের সপ্তাহে সবাইকে গোয়া ট্রিপে নিয়ে যাচ্ছে। তাই কলেজ থেকে সবার কাছ থেকে 5,000 টাকা করে চেয়েছে। আমাকেও 5,000 টাকা দাও না, আমি আমার বন্ধুদের সঙ্গে গোয়া ট্রিপে যেতে চাই। কি 5,000 টাকা? 5,000 টাকায় আমার এক মাসের রেশন কেনা হয়ে যাবে। 5,000 টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয় জানিস সেটা? আর ভালো ঘরের মেয়েরা গোয়া ট্রিপে যায় না। ঘরে অনেক কাজ আছে, কাজ করে এসবে মন না দিয়ে। কিন্তু বৌদি, আমার যে অনেক দিনের ইচ্ছা ছিল গোয়াতে ঘুরতে যাওয়ার। আমার কলেজ থেকে টিচাররাও তো যাবে। তুমি বেকার বেকার টেনশন করছো। টেনশন? তোর জন্য? তোর জন্য আবার টেনশন করতে যাব কেন? তুই বাড়িতে না থাকলে আমার কাজগুলো কে করবে? আমি তো সেই টেনশনই করছি। নে, এখন বেশি কথা বলিস না। এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে ফেল। কিন্তু বৌদি, আমি তো এখন কলেজে যাব। 10টা বেজে গেছে। আমি বাড়ি এসে সব জামা কাপড় কেচে দেব। না, আজকে কলেজে যেতে হবে না। বাড়িতে অনেক কাজ আছে। একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না। নে যা, ঝটপট কাজ কর এবার। রূপালীর কথা শুনে রিমি মন খারাপ করে বাড়ির কাজ করতে শুরু করে। রিমির বয়স যখন মাত্র 8 বছরের ছিল, তখন তার বাবা মা মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর থেকে রিমি তার দাদা ও বৌদির কাছেই মানুষ হয়েছে। রিমিকে তার বৌদি রূপালী পছন্দ করত না, তাই সবসময় তার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। রিমির দাদা উত্তম রিমিকে কখনোই সাপোর্ট করত না। সে তার বউয়ের কথা শুনেই ওঠা বসা করত। তাই রিমি মাঝে মধ্যে নিজেকে খুবই অসহায় বলে মনে করত। এই পৃথিবীতে তাকে বোঝার মতো হয়তো কেউই ছিল না। কিন্তু আকাশ নামে রিমির কলেজের একজন বন্ধু ছিল, যে মনে মনে রিমিকে খুবই পছন্দ করত, কিন্তু কখনোই রিমিকে বলার সাহস পেত না। কি ব্যাপার রিমি,
কালকে তুমি কলেজে আসোনি কেন? জানো কালকে আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি। আসলে কালকে বাড়িতে অনেক কাজ ছিল তো, সেই জন্য আমি কলেজে আসতে পারিনি। বাড়িতে থেকে বৌদির কাজে সাহায্য করছিলাম। কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার বৌদি তোমাকে কলেজে আসতে দেয়নি। কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ আকাশ, আসলে বৌদি চাই না যে আমি কলেজে আসি। পড়াশোনা করার জন্য আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে মাঝে মধ্যেই কলেজে আসার অনুমতি পাই। জানি না কোনোদিন হয়তো পুরোপুরি কলেজে আসাই বন্ধ করে দেবে। আচ্ছা রিমি, তুমি তোমার বৌদির ব্যাপারে তোমার দাদাকে বলতে পারো না যে তোমার বৌদি তোমার সঙ্গে এত বাজে ব্যবহার করে? তোমার দাদা নিশ্চয়ই তোমার কষ্টটা বুঝবে। না আকাশ, এসব করে কোনো লাভ নেই। আমি অনেক আগেই সব চেষ্টা করে ফেলেছি। বৌদির বিরুদ্ধে দাদাকে কিছু বললে দাদা তো আরো অনেক বেশি রেগে যায় আর আমাকেই উল্টো কথা শোনায়। আচ্ছা মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা ফুচকা খেয়ে আসি। ফুচকা খেয়ে আবার ক্লাসে যেতে হবে, না হলে আবার খিটখিটে বিকাশ স্যারের ক্লাস আছে। ক্লাসে যেতে দেরি হলে কিন্তু স্যার আবার কথা শোনাবে। আকাশের কথা শুনে রিমি হেসে ওঠে। এভাবে আকাশ সবসময় রিমির না বলা কথাগুলো বুঝে নিত এবং রিমির মন ভালো করার চেষ্টা করত। এরকম ভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কলেজ ছুটির পর আকাশ রিমিকে তার বাড়িতে ছাড়তে আসে। ব্যালকনিতে তখন রিমির বৌদি দাঁড়িয়েছিল। সে রিমিকে আকাশের গাড়ি থেকে নামতে দেখে। ও আচ্ছা, মহারানী তাহলে এসব করে বেড়াচ্ছে। দাঁড়া, আজকে একে দেখাচ্ছি মজা। রিমি বাড়ি ঢুকতেই রূপালী তাকে বলে, কি ব্যাপার? কটা বাজে? তোর কলেজ ছুটি হয় 5টার সময়, আর এখন কটা বাজে? তুই এতক্ষণ ধরে কোথায় ছিলিস? কি করছিলি তুই? বৌদি, বাড়িতে আসতে মাত্র 1 ঘন্টা লেট হয়েছে, আর তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করছো যেন আমি 2 দিন পর বাড়ি ফিরছি। হ্যাঁ, সেই দিনটাও দেখতে আর বেশি বাকি নেই। এখন থেকেই যদি তোকে ঢিল দেওয়া হয় তাহলে কিছুদিন পর তুই 2 দিন পরেই বাড়ি ফিরবি। কোথায় ছিলিস 1 ঘন্টা ধরে সেটা বল। আর তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কোথায় থাকবো? কলেজে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলাম। কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। বাড়িতে থাকলে তো তুমি আমাকে কখনোই পড়াশোনা করতে দাও না। আমাকে বই নিয়ে বসতে দেখলেই তোমার গায়ে ফোসকা পড়ে, আর তখনই তুমি আমাকে বাড়ির কাজে লাগিয়ে দাও। আচ্ছা তাই? তুই লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলি? তুই কি ভেবেছিস আমি চোখে কিছুই দেখতে পাইনি? কে ছিল ওই ছেলেটা যার গাড়ি থেকে তুই নেমে এলি? ওটা আমার কলেজের বন্ধু আকাশ ছিল। আজকে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে বলে ও আমাকে পৌঁছে দিতে এলো। ও আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ, আমি ঠিক বুঝেছি। কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে তুই ওই ছেলেটার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছিস, তাই তো? দাঁড়া, আজকে তোর দাদা বাড়িতে আসুক, তোর পড়াশোনা করে আমি জনমের মতো ঘুচিয়ে দেব। বৌদি, আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি কলেজে গিয়েছিলাম আর আকাশ আমার বন্ধু হয়। তুমি যেটা ভাবছো একেবারে ভুল ভাবছো। রূপালী রিমির কোনো কথা শোনে না। সে উত্তমের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। উত্তম বাড়িতে আসতেই রূপালী রিমির নামে নালিশ জানানো শুরু করে দেয়। তুমি এসে গেছো? তোমার বোনটা তো লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। পাড়া পড়োশি সব সময় আমাদের দিকে আঙুল তুলছে। আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম যে তোমার বোনকে কলেজে ভর্তি করো না, বিয়ে দিয়ে আপদ বিদায় করো। কেন, কি হয়েছে সেটা তো বলবে আগে। কি করেছে তোমার বোন? কি করেছে? একটা ছেলের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, কিন্তু কখনোই কলেজে যায় না। আমি এর আগে ওকে অনেকবার সাবধান করেছি, কিন্তু কখনোই ও আমার কথা শোনেনি। আর ওর এত সাহস, ছেলেটা ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছে। পাড়ার লোকের কাছে আমার নাকটা কাটা গেল। সবাই তোমার বোনের নামে বদনাম করছে। এভাবেই রূপালী অনেক সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে উত্তমকে রিমির বিরুদ্ধে উস্কে দেয়। কি, রিমি আজকাল এসব করে বেড়াচ্ছে? দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলছি। না, কথা বলে কোনো লাভ নেই। এখন যেটা কাজের কাজ করতে হবে সেটাই করো। তোমার বোনের বিয়ে দিয়ে দাও, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। না হলে ওই ছেলেটার সঙ্গে যদি তোমার বোন পালিয়ে যায়, মান সম্মান যাও বা আছে সেটাও কিন্তু আর থাকবে না। বিয়ে? কিন্তু এখন হঠাৎ করে বিয়ে কিভাবে দেব? বিয়ে দেওয়ার জন্য তো ছেলে দরকার, আর ছেলে খুঁজতে তো সময় লাগবে। না, ছেলে আমি খুঁজে ফেলেছি। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেবাঞ্জন নামে একটা লোককে চিনি আমি। ওই লোকটাকে ওর বউ ডিভোর্স দিয়েছে। ওর 2টো ছেলে মেয়ে আছে, অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেবাঞ্জনের সঙ্গে যদি রিমির বিয়ে দেওয়া হয় তাহলে তোমার বোন তো সুখে থাকবেই, আর সেই সঙ্গে আমরাও কিন্তু মালদার পার্টি হয়ে যাব। আমাদেরও টাকা পয়সার কোনো অভাব থাকবে না।
দেবাঞ্জন 50 লক্ষ টাকা দেবে বলেছে যদি রিমির সঙ্গে আমরা ওর বিয়ে দিই। 50 লক্ষ টাকা? আরে বাহ, তুমি তো একটা কাজের কাজ করেছো দেখছি। ঠিক আছে, তুমি তাহলে কালকেই দেবাঞ্জনকে আমাদের বাড়িতে আসতে বলো, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব পাকা করে ফেলবো। রিমি দরজার বাইরে থেকে তার দাদা ও বৌদির কথা শুনতে পায়। সে কাঁদতে কাঁদতে তার দাদার কাছে এসে বলে, দাদা এরকম করো না, এভাবে আমার জীবনটা শেষ করে দিও না দাদা, আমি পড়াশোনা করতে চাই। আর বৌদি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছে, আমি কোনোভাবেই তোমার মান সম্মান শেষ করিনি। আকাশ আমার ভালো বন্ধু, এছাড়া আর কিছুই নয়। আমি তোর কাছে কিচ্ছু জানতে চাইনি, কিংবা তোর মুখ থেকে কিছু শুনতেও চাই না। কাল থেকে তুই কলেজে যাবি না, তোর পড়াশোনা বন্ধ। কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, ভালো মতো রেডি হয়ে থাকবি। দাদা এরকম করো না, কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে, আমি পরীক্ষা না দিলে তো ফেল করব। দয়া করে আমাকে পরীক্ষা দিতে দাও, আমি পড়াশোনা করতে চাই, আমাকে পড়তে দাও। রিমি তার দাদা ও বৌদির কাছে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু তারা রিমির কোনো কথা শোনে না। পরের দিন রিমিকে তার বৌদি ঘরের মধ্যে বন্ধ করে রাখে, যাতে রিমি বাড়ি থেকে বের হতে না পারে। ওদিকে আকাশ রিমির জন্য কলেজে অপেক্ষা করতে থাকে। রিমি পরীক্ষা দিতে না আসায় আকাশও পরীক্ষা না দিয়ে বাড়ি চলে আসে। পরের দিন আবার আকাশ কলেজে এসে রিমিকে দেখতে পায় না। কিরে আকাশ, তুই পরীক্ষা দিচ্ছিস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রিমি পরীক্ষা দিতে আসছে না, আর তুই রিমির জন্য নিজের লাইফটা নষ্ট করছিস কেন? রিঙ্কি, আমার মনে হচ্ছে রিমি নিশ্চয়ই কোনো বিপদে আছে। তুই দয়া করে আমার হেল্প কর না প্লিজ। আমি তো রিমির বাড়িতে যেতেও পারবো না, তুই রিমির বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবি। তুই রিমিকে এত পছন্দ করিস যখন, তাহলে ওকে কিছু জানাস না কেন? তুই তো ওকে তোর মনের কথাটা বলে দিতে পারিস। প্রথমবার দেখছি যে কেউ কারোর জন্য পরীক্ষা দিচ্ছে না। চিন্তা করিস না, আমি আজকেই রিমিদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসবো। আর হ্যাঁ, কালকে রিমিকে আমার সঙ্গে অবশ্যই দেখা করতে বলবি, খুব দরকার। ও যেন যে কোনো রকমে আমার সঙ্গে দেখা করতে আসে। পরের দিন আকাশের বন্ধু রিঙ্কি রিমিদের বাড়িতে যায়। রিমির কাছ থেকে রিঙ্কি সবটাই জানতে পারে। রিঙ্কি তার ফোন থেকে আকাশের সঙ্গে রিমির কথা বলিয়ে দেয়। পরের দিন রিঙ্কি লুকিয়ে লুকিয়ে আকাশের সঙ্গে দেখা করতে যায়। সে আকাশকে কাঁদতে কাঁদতে সবকিছু বলে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না আকাশ। টাকার লোভে আমার দাদা আর বৌদি আমার জীবনটা শেষ করে দিচ্ছে। একজন ডিভোর্সি লোকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, তাও আবার লোকটার দুটো ছেলে মেয়ে আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রিমি, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে, আর তুমি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করবে। না না, এটা কি করে হয়? আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো? লোকজন কি বলবে? এটা কখনোই সম্ভব নয়। সব সম্ভব রিমি, তবে তার জন্য আমাদের সম্পর্ককে একটা নাম দিতে হবে। রিমি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমি এরকম ভাবে বিপদের মধ্যে দেখতে পারছি না। আমি তোমার জীবনটা এভাবে নষ্ট হতে দেব না। তুমি আমাকে বিয়ে করো, দেখবে আমি তোমাকে অনেক ভালো রাখবো, আর তোমার সব ইচ্ছা পূরণ করব। রিমি আকাশের কথার উত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার কাছে আর কোনো উপায়ও ছিল না। আকাশের কথা শুনে রিমির মনে হয় যেন একটা সুন্দর ভবিষ্যৎ তার দিকে হাতছানি দিচ্ছে। আকাশ রিমিকে নিয়ে সোজা রেজিস্ট্রি অফিসে চলে যায় এবং রিমিকে বিয়ে করে। বিয়ের পর রিমি আকাশকে নিয়ে তার দাদা ও বৌদির কাছে আসে। হাই রে হাই, দেখলে তোমার বোন মুখে কেমন চুনকালি লাগিয়ে দিল? দেখেছো? আমি বারবার করে যা বলতাম আজকে সেটাই সত্যি হলো। আমি অনেকবার বলেছিলাম একে বাইরে পাঠানোর দরকার নেই, আর আজকে এই ছেলেটা আর এই সেই ছেলেটা, এই ছেলেটার সঙ্গেই তো এর ফষ্টি নষ্টি চলছিল। ছি রিমি ছি, তুই একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না? তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? তুই এভাবে আমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে চলে এলি। মান সম্মান? কিসের মান সম্মান? আর লজ্জা শরমের কথা তোমরা বলছো? আমাকে যখন টাকার লোভে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে তোমরা রাজি হয়ে গিয়েছিলে, তখন তো তোমরা মান সম্মানের কথা ভাবোনি, তখন তোমাদের লজ্জা করেনি। আর এখন যখন আমি আমার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করেছি, তখন তোমাদের মান সম্মানের চিন্তা হচ্ছে। আমরা যা করছিলাম তোর ভালোর জন্যই করছিলাম। ওরকম একটা বড়লোক ঘরে তোকে বিয়ে দিলে তুই রানী হয়ে থাকতিস। আর এই যে এই ছেলেটাকে তুই বিয়ে করেছিস, এই ছেলেটা কি করে? পড়াশোনা করে, তাই তো? এই ছেলেটা তোকে কি খাওয়াবে? খাওয়ানোর মুরদ আছে কোনো? না খেতে পেয়ে মরে যাবি, দেখবি এটাই হবে তোর সঙ্গে। আর এই বাড়ির দরজা তোর জন্য আজ থেকে চিরতরে বন্ধ। যা, বেরিয়ে যা এখান থেকে। এভাবেই রূপালী রিমি ও আকাশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আকাশ, আমার খুব ভয় করছে। আমার বাড়িতে তো এরকম হলো, তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তাহলে কি হবে? সব ঠিক হবে, তুমি বেকার বেকার চিন্তা করো না। চলো বাড়ি চলো। এই বলে আকাশ রিমিকে নিয়ে তাদের বাড়িতে ঢোকে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই
আকাশ ও রিমির গায়ে উপর থেকে অজস্র গোলাপের ফুল এসে পড়ে। রিমি অবাক হয়ে যায়। শুধু তাই নয়, আকাশদের বাড়ি খুবই সুন্দরভাবে সাজানো ছিল। আসলে আকাশের বাবা মা নতুন বৌমাকে স্বাগত জানানোর জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল। আকাশ, এসব কি? তোমার বাবা মা কি জানতো যে তুমি আমাকে বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ বৌমা, আমরা সবই জানতাম। আকাশ আমাদেরকে তোমার ব্যাপারে অনেক আগেই বলেছিল। তোমার ব্যাপারে সবকিছু জানার পর আমরাই বলেছিলাম আকাশকে যে তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি আমাদের বাড়িতে বৌমা নয়, বরং মেয়ে হয়ে থাকবে। এখন আমার ছেলে কোনো কাজকর্ম করে না, পড়াশোনা করে। আর এখন থেকে তোমরা দুজনেই পড়াশোনা করবে। তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদের বিশাল ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আমরা তোমাদের দুজনের ওপরই চাপিয়ে দিতে চাই। তোমাদের দুজনকে কিন্তু সব সামলাতে হবে, বলে দিলাম। আকাশের বাবা মায়ের কথা শুনে রিমি খুবই খুশি হয়। আসলে আকাশের বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল। তারা সেই শহরের ধনী ব্যক্তিদের তালিকার মধ্যেই ছিল। রিমি আকাশের পরিবারের ব্যাপারে কিছুই জানতো না। সে একটা নতুন পরিবার পেয়ে খুবই খুশি হয়। আকাশের বাবা মা রিমিকে মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে। আকাশ ও রিমি দুজনে একসঙ্গে পড়াশোনা করতে থাকে। তারা দুজনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শুভঙ্কর বাবুর বিশাল বিজনেস সামলানো শুরু করে। এভাবে বিয়ের পর থেকে রিমির জীবন পরিবর্তিত হয়ে যায়। তার জীবনে দুঃখ কষ্টের আর কোনো জায়গা থাকে না।